ওয়েলকাম স্টুডেন্টস, আজ আমি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিয়ে ডিসকাস করব। দেখো, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ক্লাস 11-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। শুধু বোর্ড নয়, নিট এবং জেই এক্সামে এখান থেকে কোশ্চেন প্রত্যেকটা ইয়ারে আসে। সুতরাং আমি যেগুলো পড়াচ্ছি তোমরা ভালো করে শোনো এবং প্রত্যেকটা পয়েন্ট খাতাতে লিখে রাখো। বাড়িতে কিছু কোশ্চেন প্র্যাকটিস করবে, তাহলে এই চ্যাপ্টার থেকে যা কোশ্চেন আসবে তুমি খুব সহজে আনসার করতে পারবে। তাহলে আমি শুরু করছি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, দেখো, এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এই চ্যাপ্টার পড়ার আগে আমাদের শিখতে হবে যে হোয়াট ইজ রিভার্সেবল রিয়াকশন অ্যান্ড হোয়াট ইজ ইরিভার্সেবল রিয়াকশন। প্রথমে আমরা শিখব ইরিভার্সেবল রিয়াকশন। দেখো, ইরিভার্সেবল রিয়াকশন কোনগুলো না আমরা বলবো দ্য কেমিক্যাল রিয়াকশনস। দেখো, দ্য কেমিক্যাল রিয়াকশনস in which reactants react to form product only। তাহলে কি বললাম? দ্য কেমিক্যাল রিয়াকশন ইন হুইচ রিয়াক্ট্যান্টস রিয়াক্ট টু ফর্ম প্রোডাক্ট অনলি, বাট প্রোডাক্ট ডাজ নট কনভার্টেড ইনটু রিয়াক্ট্যান্ট অ্যাট সিমিলার কন্ডিশন, বাট প্রোডাক্ট do not convert it into reactant at similar conditions। are called irreversible reactions। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো। তাহলে কি বললাম? একটা কেমিক্যাল রিয়াকশন যেখানে রিয়াক্ট্যান্টগুলো রিয়াক্ট করবে, করে কি প্রোডাক্টে কনভার্ট হবে, কিন্তু প্রোডাক্টগুলো ফার্দার রিয়াক্ট করে আবার রিয়াক্ট্যান্টে আসবে না। তাহলে এই রিয়াকশনকে আমরা বলবো কি? ইররিভার্সেবল রিয়াকশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা কতগুলো এক্সাম্পল দেব। দেখো, নাম্বার 1-এ আমরা যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, ধর এটা একটা স্ট্রং বেস NaOH আর HCl, এটা স্ট্রং অ্যাসিড, এরা যদি রিয়াকশন করে আমরা জানি কি হবে? এই লবণ আর কি জল, তাহলে এরা কিন্তু ইউনিডাইরেকশনাল। হ্যাঁ, ইউনিডাইরেকশনাল, এটা একটা ইরিভার্সেবল রিয়াকশন। দেখো, এমনি যদি আমরা ওপেন কন্টেইনারে, মানে তোমার ধরো এই PCl5 গ্যাসিয়াস স্টেটে আছে, এটাকে যদি আমরা ডিসোসিয়েট করি PCl3 গ্যাস আর Cl2 গ্যাস, এটা কি ওপেন কন্টেইনার।
ওপেন কন্টেনারে যদি এটাকে আমরা ডিসোসিয়েট করি, হিট দিই, তাহলে এটা কিন্তু ইরিভার্সেবল রিয়াকশন। ইরিভার্সেবল রিয়াকশনে দেখো আমরা যে অ্যারোগুলো দিয়েছি সবসময় ইউনি ডাইরেকশনাল, একদিকে অ্যারো দিয়েছি, ঠিক আছে। ধরো আমি থার্ডে এক্সাম্পল দিচ্ছি, এই তোমার ডিকম্পোজিশন অফ ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট একটা সলিড, এটাকে যদি আমরা ডিকম্পোজ করি, এই ডেল্টা মানে এটা হচ্ছে হিটের সাইন, তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইড এটা সলিড, আর এই জি দিয়েছি মানে এগুলো গ্যাস, হ্যাঁ, জি মানে গ্যাস, আর এস ফর সলিড, এইগুলো গ্যাস, এইগুলো গ্যাস, এটা গ্যাস, আর এগুলো সলিড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড সলিড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এটা কোন কন্টেনারের মধ্যে করতে হবে? ওপেন কন্টেনারে। তাহলে এটা কি ইরিভার্সেবল রিয়াকশন হবে। তাহলে ইরিভার্সেবল রিয়াকশন ব্যাপারটা আমরা শিখলাম, তাদের এক্সাম্পলও আমরা শিখলাম, ঠিক আছে। তাহলে আশা করি বোঝা গেল। আমরা বললাম কেমিক্যাল রিয়াকশন ইন হুইচ রিয়াক্ট্যান্টস রিয়াক্ট টু ফর্ম প্রোডাক্ট অনলি। Reactant reacts to form product only, but products does not convert it into reactants at similar conditions. Similar condition এ আবার প্রোডাক্ট রিয়াক্ট্যান্টে ফিরে আসে না, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা পড়াবো রিভার্সেবল রিয়াকশন। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এবারে আমরা হেডিং করব রিভার্সেবল রিয়াকশন, ঠিক আছে। তাহলে এখানে বলছি তাহলে আমরা এখানে লিখছি কেমিক্যাল রিয়াকশনস in which reactants react to each other to form products at similar condition products also react to each other to form a reactant are called রিভার্সেবল রিয়াকশন। ভালো করে দেখো। তাহলে এখানে কি হচ্ছে দেখো, কেমিক্যাল রিয়াকশনস ইন হুইচ রিয়াক্ট্যান্টস react to each other to form product at similar condition, product also react to each other to form reactants are called reversible reaction। তার মানে রিয়াক্ট্যান্টগুলো যে কন্ডিশনে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, সেই একই কন্ডিশনে প্রোডাক্টগুলো আবার রিয়াকশন করছে, করে রিয়াক্ট্যান্টে ফিরে আসছে। যদি আসে তাহলে ওই রিয়াকশানগুলোকে আমরা কি বলবো? রিভার্সেবল রিয়াকশান। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো, আইডিয়াটা বোঝা গেল। তাহলে এখানে আমরা এক্সাম্পল দেব। এক্সাম্পল দেখো, 1 নম্বরে এক্সাম্পল দিচ্ছি কি, এই ডিসোসিয়েশন অফ PCl5। PCl5 কে যদি আমরা ডিসোসিয়েট করি, এই দেখো রিভার্সেবল সাইনটা এরকম যাচ্ছে আবার ফিরে আসছে,
তাহলে PCl3 গ্যাস Cl2 গ্যাস। কখন এটা রিভার্সেবল হবে? যখন ক্লোজ কন্টেনারে করা হবে। দেখ এখানে গ্যাসিয়াস প্রোডাক্ট বা গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট যদি প্রেজেন্ট থাকে তাহলে রিঅ্যাকশানগুলো ক্লোজ কন্টেনারে করলে তাহলে আবার এরা প্রোডাক্ট রিঅ্যাক্ট করে আবার রিঅ্যাক্ট্যান্টে ফিরে আসবে। তাহলে এটা হচ্ছে ক্লোজ কন্টেনার। এটা লিখে রাখতে হবে। নাম্বার 2-তে আমরা বলছি ধরো এই CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এটা সলিড, এটাও রিভার্সেবল হবে। ক্যালসিয়াম অক্সাইড এটা সলিড, আর কার্বন ডাইঅক্সাইড এটা গ্যাস। এটাও কিন্তু সব ক্লোজ কন্টেনারের মধ্যে করতে হবে। তুমি যদি এটা করো, এই N2 গ্যাস আর হাইড্রোজেন গ্যাস রিয়াকশন করলে তোমার কি হয়? অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তাহলে এটা কিন্তু ক্লোজ কন্টেনারে না করলে ওরা ইরিভার্সেবল হয়ে যাবে। সবসময় গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্ট থাকলে অলওয়েজ তোমাকে ক্লোজ কন্টেনারের মধ্যে এটা দেখাতে হবে। যেমন আমি অ্যানাদার এক্সাম্পল বলছি, ধরো I2 গ্যাস প্লাস H2 গ্যাস, এটাও রিভার্সেবল 2HI গ্যাস। এটাও তোমার ক্লোজ কন্টেনারের মধ্যে করতে হবে, তাহলে রিভার্সেবল হবে, আর না হলে রিভার্সেবল হবে না। তাহলে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হলো যে রিভার্সেবল রিয়াকশান কি আর ইরিভার্সেবল রিয়াকশানটা কি। রিভার্সেবল রিয়াকশানে রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হবে, আবার সেম টাইম সিমিলার কন্ডিশনে প্রোডাক্টও রিয়াক্ট্যান্টে ফিরে আসবে। আর ইরিভার্সেবল হলে অনলি রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হবে, কিন্তু প্রোডাক্ট ওই সিমিলার কন্ডিশনে রিয়াক্ট্যান্টে আসবে না। ঠিক আছে, তাহলে আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারলে। এবারে আমি একটু রিয়াকশানের রেট নিয়ে ডিসকাস করব, যে রেট অফ রিয়াকশানটা কি, এইটা আমাদের একটু শিখতে হবে। হোয়াট ইজ রেট অফ দ্য রিয়াকশান? তাহলে এখানে লেখো রেট অফ এ রিয়াকশান। হ্যাঁ, রেট অফ এ রিয়াকশান স্মল আর দ্বারা ডিনোট করি। এই জায়গাটা আমাদের ভালো করে কিন্তু বুঝতে হবে। দেখো, ধর একটা রিয়াক্ট্যান্ট আছে, এই রিয়াক্ট করে কি হচ্ছে? প্রোডাক্টে কনভার্ট হয়। এটা রিয়াক্ট্যান্ট, এটা কি? প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটা সিম্পল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, ধর কনসেন্ট্রেশন বলছি, কনসেন্ট্রেশন। এখানে কি দিলাম? কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন তো তোমরা জানো, মোলারিটি, নর্মালিটি এগুলো দিয়ে করেছি। তো এখানে আমরা নর্মাল মোলার কনসেন্ট্রেশন দিয়ে বোঝাচ্ছি। আর এদিকে এক্স অ্যাক্সিসটা টাইম বলছি, টাইম। ওয়াই অ্যাক্সিসটা কনসেন্ট্রেশন বললাম, আর এক্স অ্যাক্সিসটা টাইম বললাম। ধর যখন জিরো টাইমে তাহলে রিয়াকশান স্টার্ট হয়নি, তাহলে কে আছে রিয়াকশানে? কে আছে? অনলি রিয়াক্ট্যান্ট প্রেজেন্ট আছে। রিয়াকশান যেহেতু স্টার্ট হয়নি, তাহলে রিয়াকশানে অনলি কে প্রেজেন্ট আছে? রিয়াক্ট্যান্ট অনলি প্রেজেন্ট আছে। তার মানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা হাই। তাহলে সময় যত ইনক্রিজ করছে, টাইম যত ইনক্রিজ করছে, তাহলে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কি হচ্ছে? গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। টাইম যত ইনক্রিজ করবে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি হবে? গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে, তাই না? তাহলে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন গ্র্যাজুয়ালি কি হচ্ছে? এরকম ডিক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে,
এটা কোনটা? এটা রিঅ্যাক্ট্যান্টের ডায়াগ্রাম করলাম। আচ্ছা, আবার টাইম যত বাড়ছে, দেখো প্রথমে প্রোডাক্টের কনসেন্ট্রেশন তো 0 ছিল, প্রোডাক্ট তো তৈরি হয়নি। যত টাইম বাড়ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি ইনক্রিজ করছে। তাহলে প্রথমে 0 ছিল, তাহলে ধীরে ধীরে প্রোডাক্টের কনসেন্ট্রেশনও কি হচ্ছে, বাড়ছে। তাহলে এটা কাদের কনসেন্ট্রেশন? এটা প্রোডাক্টের কনসেন্ট্রেশন। আর এটা কোন, এই যে ডায়াগ্রামটা করলাম, এই যে কার্ভটা, এটা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। তাহলে এখানে দেখো আমরা বলছি যে at a delta t second change in concentration of reactant equal to delta r, তাহলে কি বললাম, at dt second changing concentration of the reactant equal to কি, ডেল্টা r। ঠিক আছে, তাহলে পার ইউনিট সেকেন্ড মানে 1 সেকেন্ডে চেঞ্জিং কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ইকুয়াল টু কি হবে, ডেল্টা r বাই কি, ডেল্টা t। ঠিক আছে, ডেল্টা r বাই ডেল্টা t এটা হবে। তাহলে পার সেকেন্ডে কনসেন্ট্রেশনের চেঞ্জ কত, ডেল্টা r বাই ডেল্টা t। এই থার্ড ব্র্যাকেটটা দেওয়া মানে কনসেন্ট্রেশন বোঝায়, যাদের এই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বোঝাচ্ছে, কারণ এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এই এখানে কি বললাম, এট ডিটি সেকেন্ড চেঞ্জিং কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ইকুয়াল টু ডেল্টা আর। তাহলে পার ইউনিট সেকেন্ড চেঞ্জিং কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট কি, ডেল্টা আর বাই ডেল্টা টি। তাই না? তাহলে এটাই হচ্ছে রেট পার ইউনিট টাইমে। ভালো করে দেখো, পার ইউনিট টাইমে যে কনসেন্ট্রেশনের চেঞ্জ হচ্ছে সেটাকে কি বলি আমরা, রেট বলি, রেট অফ রিয়াকশন। আমরা বলি না কারো রেট অফ রিয়াকশন বা ভেলোসিটি কি, আমরা পার ইউনিট টাইমে যে ডিস্টেন্স ট্রাভেল করি সেটাই তো আমাদের ভেলোসিটি। তাহলে একটা রিয়াকশন, এখানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে কত, পার ইউনিট সেকেন্ডে কত, ডেল্টা আর বাই ডেল্টা টি। আমি ধরে নিলাম ডেল্টা টি সময়, এটা কম সময়, এই সময় কত কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে, কত, ডেল্টা আর। তাহলে 1 সেকেন্ডে চেঞ্জ হচ্ছে কত, ডেল্টা আর বাই ডেল্টা টি। তাহলে এটাই হচ্ছে রেট। তাহলে রেট ইকুয়াল টু কি হচ্ছে, এই ডেল্টা আর বাই ডেল্টা টি। তাহলে এই রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্টে লিখেছি বলে এর আগে নেগেটিভ দিচ্ছি। কেন নেগেটিভ বসালাম, যেহেতু যত টাইম ইনক্রিজ করছে, দেখো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিন্তু গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে, এই কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। তাহলে এটা কাদের রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু রিঅ্যাক্ট্যান্ট, ওই জন্যে নেগেটিভ, কারণ রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে যায়। তাহলে সিমিলারলি দেখো, আমরা যদি প্রোডাক্টের রেসপেক্টে বলি, আমরা ডিটি সেকেন্ডে তোমার প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে কত, ডেল্টা পি, এই থার্ড ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন। তাহলে পার ইউনিট সেকেন্ডে প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হবে কত, এই ডেল্টা পি বাই কি, ডেল্টা টি, ডেল্টা পি বাই ডেল্টা টি। তাহলে এটাই রেট। এই আর ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, এই ডেল্টা পি বাই কি, ডেল্টা টি। তাহলে এখানে কি আবার পজিটিভ, কেন এখানে পজিটিভ না, এটা কাদের রেসপেক্ট হচ্ছে, উইথ রেসপেক্ট টু প্রোডাক্ট। দেখো সময় যত ইনক্রিজ করছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে, প্রোডাক্ট বাড়ছে। রিঅ্যাক্ট্যান্ট প্রথমে বেশি ছিল, সময় যত বাড়ছে রিঅ্যাক্ট্যান্ট কমছে, প্রোডাক্ট বাড়ছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হচ্ছে, ইনক্রিজ করছে। বোঝা গেল? তার মানে এটা কি, উইথ রেসপেক্ট টু কি, প্রোডাক্ট। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার হলো, প্রোডাক্টের সাপেক্ষে বললাম, আর ওটা রিঅ্যাক্ট্যান্টের, সেই জন্য নেগেটিভ। কারণ কি, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট গ্র্যাজুয়ালি ডিক্রিজেস। তাহলে থার্মোডাইনামিক্স তো আমরা পড়েছি যে কমে গেলে, ডিক্রিজ করলে সবসময় কি হয়, নেগেটিভ সাইন দিতে হয়। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। তার মানে আমরা সেই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের চেঞ্জকেও বলছি রেট, আবার প্রোডাক্টের কনসেন্ট্রেশনের চেঞ্জকে বলছি রেট। তার মানে রেটের যদি ডেফিনেশন পড়ে,
তাহলে আমরা কি লিখবো? রেট যদি বলে রেট, তাহলে রেট ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? চেঞ্জিং কনসেন্ট্রেশন এনি ওয়ান অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস অর প্রোডাক্টস পার ইউনিট টাইম of a chemical reaction is called its rate of reaction, তাই না? তাহলে এখানে বললাম চেঞ্জিং concentration of any one of the reactant or products of a chemical reaction per unit time is called its rate of reaction. ক্লিয়ার? তাহলে এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পারলে যে রেট অফ রিয়াকশনের যদি ডেফিনেশন পড়ে তাহলে এইটুকু আমরা লিখে দিতে পারবো। চেঞ্জিং কনসেন্ট্রেশন এনি ওয়ান অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস অর প্রোডাক্ট পার ইউনিট টাইম, তাই না? এটাকেই বলছি আমরা রেট অফ রিয়াকশন, মানে পার ইউনিট টাইমে রিঅ্যাক্ট্যান্ট হোক বা প্রোডাক্ট হোক তার যে কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে তাদের আমরা বলছি যে রেট অফ দ্য রিয়াকশন। তাহলে এই রেটের ইউনিট কি হবে? রেটের ইউনিট অফ রেট, এই রেটের ইউনিটটা কি হবে আমাদের? এইটা তো আমাদের জানতে হবে যে রেটের ইউনিট কি। শুধু রেট জানলে হবে? রেটের ইউনিটটাও আমাদের একটু জানতে হবে। তাহলে রেট দেখো, উপরে কি কনসেন্ট্রেশন, নিচে টাইম, উপরে কনসেন্ট্রেশন নিচে টাইম। তাহলে রেট ইকুয়াল টু আমরা দেখলাম উপরে কনসেন্ট্রেশন চেঞ্জ আর নিচে কি টাইম চেঞ্জ, টাইম। তাহলে কনসেন্ট্রেশন মানে কি? মোলার কনসেন্ট্রেশন, মোল পার লিটার, এটা তো আমরা মোলারিটি পড়েছি। আর নিচে কি টাইম মানে কি? সেকেন্ড। তাহলে সেকেন্ডটা যদি উপরে তুলে দিই তাহলে কি হবে? সেকেন্ড ইনভার্স। তাহলে রেটের ইউনিট কি হলো? মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গাগুলো বোঝা গেল। তার আগে আমরা বলবো রেট ইকুয়াল টু ব্যাপারটা কি, তারপরে আমরা এখানে দেখালাম। দেখো যে সে প্রোডাক্টের রেসপেক্টে বলতে পারি বা রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্টেও রেট বলতে পারি। শুধু সে প্রোডাক্ট পার ইউনিট টাইমে প্রোডাক্টের কনসেন্ট্রেশনের চেঞ্জকে আমরা বলতে পারি রেট, আবার পার ইউনিট টাইমে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের চেঞ্জকে আমরা বলতে পারি রেট। আর তাদের ইউনিটটাও আমরা বুঝে গেলাম, উপরে কনসেন্ট্রেশন নিচে টাইম। কনসেন্ট্রেশনের ইউনিট আমরা শিখিয়েছি বেসিক কনসেপ্টে মোল পার লিটার, মোলারিটি মোল পার লিটার। আর এখানে শেখালাম কি টাইমের ইউনিট কি সেকেন্ড। তাহলে মোল পার লিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এগুলো যদি পরীক্ষায় পড়ে আমরা বলতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত আমি রাখলাম। পরের দিনে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্যারেক্টারিস্টিক্স বলবো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ক্যারেক্টারিস্টিক্স বলবো। সেখান থেকে কিছু কোশ্চেন, কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম আমরা সলভ করে দেখাবো। আজ আমি এই পর্যন্ত রাখলাম।